আসসালামু আলাইকুম। সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম। আম, আজকে আমাদের অ্যাজ ইউজুয়াল যে রেসিডেন্সির যে মাস্টার টপিক ডিসকাশন হয় শনি এবং মঙ্গলবারে, আজকে আমরা তারই ধারাবাহিকতায় আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি। এই গরম ওয়েদারে আজকে একটি গরম টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ। আচ্ছা, সেই ক্ষেত্রে ধন্যবাদ। আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস থেকে আপনারা রেসিডেন্সি বলেন বা আমাদের এফসিপিএস পার্ট 1 বলেন, সব কিছুতেই ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন আসে। প্রশ্ন আসবে দুই ধরনের, এক হচ্ছে বেসিক থেকে, আর সেকেন্ডলি আসতে পারে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল যে সিনারিও বেস সেটা। সো আমরা বেশি দেরি না করে আমরা টপিকে চলে যাই। আজকে আমরা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস পড়ার চেষ্টা করব। তাহলে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস জিনিসটা কি সেটা আমাদেরকে একটু ফার্স্টে জানতে হবে। ওকে, আমরা জানি যে আমাদের বডিতে যে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন হয় সেটা দুইটা অর্গান দিয়ে হয় মেইনলি, একটা কিডনি এবং আর একটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। সো কিডনি সিস্টেম দিয়ে যেটা হয় সেটা হলো একটা মেটাবলিক সিস্টেম, মানে মেটাবলিক অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস, এটা দিয়ে মেনটেন হয়। সো আমাদের শরীরে অ্যাসিড বেস মেনটেন হওয়ার কিডনির একমাত্র উপায় হচ্ছে শরীর থেকে হয় অ্যাসিড বের করে দেওয়া অথবা অ্যালকালিকে ধরে রাখা। মিন্স আমাদের শরীরে হয় হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়ে এক্সক্রিশন হয়ে বের হয়ে যাবে, অথবা আমাদের শরীরে বাইকার্বনেট আয়ন যেটা অ্যালকালাইন সেটাকে রিটেইন করবে। সো ফার্স্ট অফ অল আমরা একটু রিক্যাপচুলেট করে নিই। এটা হচ্ছে আমাদের নেফ্রনের যে স্ট্রাকচার, সেটা এখানে গ্লোমেরুলাস পাচ্ছি, এরপরে পাচ্ছি রেনাল টিবিউল, এবং এই টিবিউলেই কিন্তু এইমাত্র যেটা বললাম আমাদের হাইড্রোজেন আয়ন সিক্রেশন এবং বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্পশন, এই দুটা ফাংশন হয়ে থাকে। এই যে আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল আছে, এরপরে লুপ আছে, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, দেন কালেক্টিং টিবিউল এবং কালেক্টিং ডাক্ট। কোন জায়গায় কি হচ্ছে আমরা যদি এটা একটু রিক্যাপচুলেট করি, দেখেন এই ছবিটা আমরা বিভিন্ন সময় দেখেছি, যেখানে আমাদের শরীরে দেখুন কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হয়, সেই কার্বন ডাইঅক্সাইড আমরা জানি যে সেলের ভিতরে বাহিরে আপনা আপনি যাওয়া আসা করতে পারে, কোনো ধরনের চ্যানেলের প্রয়োজন হয় না। এই ছবিটা যদি আমরা খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে আমাদের টাইপ এ ইন্টারক্যালোটেড সেল। ওকে, এটা হচ্ছে টিউবুলার সেল, এটা রেনাল ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যার অন্য নাম হচ্ছে ব্লাড, এবং এই সাইডে হচ্ছে টিউবুলার লুমেন। মানে আমাদের শরীরে কোনো কিছু যদি এদিকে চলে যায় সেলের থেকে, সেটা হয়ে যাবে রিঅ্যাবজর্পশন, এবং যদি কোনো কারণে টিউবুলার লুমেনে চলে যায় তাহলে সেটা হবে সিক্রেশন বা এক্সক্রিশন। ওকে, সো কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের সেলের ভিতরে ইন্টারক্যারেটেড সেলের ভিতরে ঢুকে আসে, ওয়াটারের সাথে মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড, সেটা বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়নে ডিভাইডেড হয়ে যায়। বাইকার্বনেট আয়নটা ক্লোরাইড আয়নের সাথে এক্সচেঞ্জ হয়ে আমাদের বডিতে ফেরত চলে যায়, এবং হাইড্রোজেন আয়নটা চলে যায় হচ্ছে এটিপিএস পাম্প এবং হাইড্রোজেন পটাশিয়াম পাম্পের মাধ্যমে টিউবুলার লুমেনে। মানে দেখুন এখানে কিন্তু হাইড্রোজেন এক্সক্রিশন হচ্ছে, যেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে হয়ে থাকে। তিনটা পয়েন্ট খেয়াল করবেন। এক নাম্বার হচ্ছে এখানে হাইড্রোজেন একটা এটিপিএস পাম্প দিয়ে চলে যাচ্ছে, একটা হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প দিয়ে এক্সচেঞ্জ হচ্ছে, তার মানে পটাশিয়াম আমাদের বডিতে ঢুকে যায়, হাইড্রোজেন বের হয়ে যায়, এবং ক্লোরাইড বাইকার্বনেট চ্যানেল। তিনটা জিনিস একটু মনে রাখবেন। পরবর্তীতে যদি আমরা দেখি আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কি হয়ে থাকে, খেয়াল করে দেখবেন আমাদের যখন টিউবুলার লুমেন থেকে যে বাইকার্বনেট, টিউবুলার লুমেন দিয়ে যে বাইকার্বনেটটা ফিল্টার হয়ে চলে আসতে থাকে, সেই বাইকার্বনেটটা এখানে এসে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারের ব্রেকডাউন হয়, কার্বন ডাইঅক্সাইড চলে আসে, এবং কার্বন ডাইঅক্সাইড আবার ওয়াটারের সাথে মিলিত হয়ে কার্বনিক অ্যানহাইড্রেস দিয়ে ভেঙে বাইকার্বনেট তৈরি করে। সেই বাইকার্বনেট কিন্তু আমাদের বডিতে রিঅ্যাবজর্পশন হয়ে যায়। সো একটা পেলাম আমরা বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন, হাইড্রোজেন আয়ন সিক্রেশন।
থার্ডলি যদি আমরা চলে আসি, যেটা আমাদের কালেক্টিং টিউবিউল এবং কালেক্টিং ডাক্টটা, আমরা জানি এখানে একটা এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল থাকে যার নাম হচ্ছে ইনাক, এবং এই জায়গাটার মধ্যে কিন্তু এই ইনাক এবং সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প এটা কাজ করে অ্যালডোস্টেরনের ইনফ্লুয়েন্সে। মানে অ্যালডোস্টেরন বেশি থাকলে বা থাকলে ঠিকঠাক কাজ করলে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, পটাশিয়াম এবং হাইড্রোজেন শরীর থেকে এক্সক্রিশন হয়ে যায়। এই অংশটুকু আমরা একটু রিক্যাপিচুলেট করে নিলাম, যেটা আমাদের এই স্টেপটা দেখার জন্য লাগবে। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যদি আমরা চিন্তা করি, তাহলে টোটাল টাইপ হচ্ছে 4টা, যার মধ্যে 3টা ক্লিনিক্যালি মোস্ট ইম্পর্টেন্ট। কি হবে? রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 4। যদি আমরা এই 3টা ছবি যে দেখে আসলাম, 3টা ছবিকে যদি রিক্যাপিচুলেট করি, দেখবেন ডিস্টালে আমাদের হয় হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন। সো কোনো কারণে যদি আমাদের হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে যে অ্যাসিডোসিসটা তৈরি হবে সেটা হলো রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1, যেটা ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস অ্যাসিডোসিসের কারণে হয়ে থাকে। ওকে, সো পরবর্তীতে যদি আমরা দেখি, আমরা একটু আগে দেখে এসেছি প্রক্সিমাল টিউবুলার রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, যেটা সেখানে কি হয়, আমাদের বাইকার্বনেট আয়ন রিঅ্যাবজর্পশন হয়। রিঅ্যাবজর্পশন যদি না হয়ে থাকে, সেই ইম্পেয়ারমেন্টের কারণে আমরা যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস পাই সেটা হলো টাইপ 2। এখানে একটা খেয়াল করার ব্যাপার হচ্ছে যে আমাদের নর্মাল বডি বাইকার্বনেট হচ্ছে 24 মিলিমোল পার লিটার। সো 24 এর নিচে যদি কখনো চলে আসে, সাথে সাথে আমাদের বডি কম্পেনসেট করতে থাকে, আমাদের বাইকার্বনেট বেশি বেশি রিঅ্যাবজর্পশন করতে চায়। কিন্তু যখন রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 2 হয়, তখন 18 মিলিমোল পর্যন্ত না নামা পর্যন্ত আমাদের বডি কোনো বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করতে চায় না, পারে না। সো একটা সময় দেখা যায় যে 18 মিলিমোল পর্যন্ত আমাদের বডি থেকে বাইকার্বনেট বের হয়ে যেতে থাকে ইউরিন দিয়ে। সে সময় পর্যন্ত আমাদের ইউরিনের যে পিএইচটা থাকে সেটা থাকে বেশি, কিন্তু যেই মাত্র এটা 18 বা তার নিচে চলে আসলো, তখন আবার শরীর বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করা শুরু করে দেয়। সো সেই সময় গিয়ে কিন্তু আমাদের ইউরিনের বাইকার্বনেট বেশি বেশি রিঅ্যাবজর্পশন হয়ে যায় দেখে ইউরিনে বাইকার্বনেট কম থাকে, ইউরিন আবার অ্যাসিডিক হওয়া শুরু করে। তাহলে আমরা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 পেয়ে গেলাম, টাইপ 2 পেয়ে গেলাম। যখন টাইপ 1 এবং টাইপ 2 দুটো একই সাথে হবে, যেটা খুবই রেয়ার কন্ডিশন, তখন আমরা তাকে বলি টাইপ 3, যেটা ক্লিনিক্যালি খুব বেশি লাগে না। অন্যতম ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ 4। একটু আগে যে আমরা দেখে আসলাম কালেক্টিং টিউবুল কালেক্টিং ডাক্টে অ্যালডোস্টেরনের ইনফ্লুয়েন্সে আমাদের সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়, হাইড্রোজেন এবং পটাশিয়াম বের হয়ে যায়। সো কোনো কারণে যদি আমাদের বডিতে অ্যালডোস্টেরন কমে যায়, অথবা আমাদের সেই অ্যালডোস্টেরন কাজ না করে, তাহলে ফলাফল কি হবে? বডি থেকে হাইড্রোজেন এবং পটাশিয়াম বের হতে পারবে না, ফলে একটা অ্যাসিডোসিস হবে, সেই সাথে একটা হাইপার ক্যালিমিয়া হবে, এবং সেই সাথে আমাদের বডি থেকে ওয়াটার এবং সোডিয়াম বের হয়ে যাবে, ফলে একটা হাইপোন্যাট্রিমিয়া তৈরি হবে। ফলাফল কি? হাইপার ক্যালেমিক ডিস্টাল টিউবুলার রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। সো আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, দেখবেন এটা হচ্ছে আমাদের সেই নেফ্রনের অংশ। আমরা যদি প্রথমে টাইপ 2তে, দ্যাট ইজ প্রক্সিমাল টিউবুলে যেটা হয়, সেটা প্রক্সিমাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। সেটা কি টাইপ 2? কি কারণে হয়? ইম্পেয়ার্ড বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন। এবং একটু আগেই বলেছি যে যতক্ষণ পর্যন্ত 18তে না নামবে, ইউরিনের পিএইচ কিন্তু বেশিই থাকবে। 18তে নামলে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হয়, ইউরিনের পিএইচ কমে যাবে। সো হাই ইউরিন পিএইচ ইনিশিয়ালি, লেটার লেস দেন 5.5, এবং হাইপোক্যালিমিয়া হবে। যদি টাইপ 1-এ চলে আসে, দ্যাট ইজ ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হুইচ ইজ কজড বাই ইম্পেয়ার্ড হাইড্রোজেন আয়ন সিক্রেশন। সেই সাথে ইউরিনের পিএইচ থাকবে 5.5 এর বেশি, হাইপোক্যালিমিয়া থাকবে। এবং ইউরিনের পিএইচটা বেশি থাকার কারণে আমরা জানি যে অ্যালকালাইন কন্ডিশনে আমাদের বডিতে স্টোন ফর্মেশন হয় বা ডিপোজিশন হয়। এই কারণে টাইপ 1-এ কিন্তু রেনাল স্টোন ফর্মেশন হয়। ওকে, আর টাইপ 4-এ দেখে এসেছি যে ডিক্রিজড অ্যালডোস্টেরন, যেটার কারণে ইউরিন পিএইচ কমে যায়, হাইপার ক্যালিমিয়া হয়, এবং আমাদের একটা রেনাল টিউবুলার অ্যাসিডোসিস তৈরি হয়। সো
এই ছকটা যদি আমরা একটু দেখি, দেখেন প্রাইমারি ডিফেক্ট কি, টাইপ 1-এ হাইড্রোজেন সিক্রেশন কম হবে, টাইপ 2-তে হচ্ছে পুয়ার বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হবে, এবং টাইপ 4-এ অ্যালডোস্টেরন রেজিস্ট্যান্স অথবা অ্যালডোস্টেরন কম হবে। ইউরিনের পিএইচ টাইপ 1-এ থাকবে 5.5-এর বেশি, বাকি দুটোতে থাকবে 5.5-এর কম। সেরাম পটাশিয়ামের যদি চিন্তা করি, লো টু নর্মাল থাকবে টাইপ 1 এবং 2-তে, এবং টাইপ 4-এ গিয়ে হাই থাকবে। কিছু জেনেটিক ডিসঅর্ডার এবং মেডিকেশন টক্সিসিটির কারণে টাইপ 1 হয়। টাইপ 2 হচ্ছে ফ্যানকুনি সিনড্রোম, নামটা মনে রাখবে, ফ্যানকুনি সিনড্রোমের কারণে হয়, এবং অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথির কারণে আমাদের টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়। যদি আমরা একটু রিক্যাপিচুলেট করতে চাই, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ইজ এ নর্মাল অ্যান্ড আনগ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, যেটা আমরা ছকে পড়ে এসেছিলাম। ইনঅ্যাবিলিটি in spite of systemic acidosis, hypokalemia থাকবে except type 4 where is mild hyperkalemia, hypercalciuria এবং nephrocalcinosis, increased renal stone formation, osteomalacia এবং low urinary citrate। এই পয়েন্টগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এই ছকটা লাস্ট অফ অল বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের যে কজগুলো আছে সেগুলো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আপনারা এই অংশটুকু একটু দেখে নেবেন, আশা করি আপনাদের জন্য এটা উপকারী হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যদি আজকের পয়েন্টটা যদি একটু রিক্যাপিচুলেট করি, তাহলে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হচ্ছে মোটামুটি 4 ধরনের, যার মধ্যে 3টা আমরা ক্লিনিক্যালি ধরি ঠিকঠাক আছে। একটা হচ্ছে টাইপ 1 দ্যাট ইজ ডিস্টাল, টাইপ 2 প্রক্সিমাল, এবং টাইপ 4 হচ্ছে হাইপারক্যালেমিক। টাইপ 1 এবং 2-তে পটাশিয়াম কমে যায় তাই হাইপোক্যালেমিক, টাইপ 4 হাইপারক্যালেমিক, এবং ইউরিনারি স্টোন ফর্মেশন হয় টাইপ 1-এ। তো এই ছিল মোটামুটি অল্প সময়ের মধ্যে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। আপনারা আমাদের যদি ক্লাসগুলো এবং অন্যান্য যে আইটেমগুলো, যে রিসোর্সগুলো যদি একটু ফলো করেন, তাহলে দেখবেন যে ঘুরে ফিরে এগুলো থেকেই প্রশ্ন আসে। কারো যদি কোনো প্রশ্ন থাকে এই অংশটুকু যেটুকু বলা হলো, অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন, আমরা অবশ্যই চেষ্টা করব। এবং আপনারা সবসময় চেষ্টা করবেন যে আমাদের যেই সেশনগুলো হয় সেগুলোতে একটু ইন্টারঅ্যাক্টিভ থাকতে, তাতে আমাদের আগ্রহ বাড়ে এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো থাকে সেগুলোর অ্যান্সারও ঠিকঠাক মতো দেওয়া যায়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এবং সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।